friends, welcome back to another episode of It's Showtime with me Obhipsha only on Rongin TV. যেখানে থাকছে এন্টারটেইনমেন্ট ওয়ার্ল্ডস এর বিভিন্ন খুঁটিনাটি আপডেটস, তারকাদের অনেক অজানা গল্প আর দারুণ মজার গসিপ। তাহলে চলুন শুরু করে দিই আজকের এপিসোড। আর প্রথমেই চোখ রাখবো আজকের আপডেটসে। বলিউডের পুরনো জুটি আবারও ফিরতে চলেছে নতুন অবতারে। অ্যাকশন, রোম্যান্স এবং মিউজিক এই তিনের মিশেলে আসতে চলেছে ইমরান হাশমির নতুন সিনেমা গান মাস্টার G9। এই সিনেমাতেই ইমরান হাশমির সঙ্গে একসঙ্গে অভিনয় করতে দেখা যেতে চলেছে জেনেলিয়া ডিসুজা ও আপার শক্তি খুরানাকে। তবে চমক এখানেই শেষ নয়, সব থেকে বড় চমক হলো বেশ কয়েক বছর পর আবারও একসঙ্গে ফিরছেন অভিনেতা ইমরান হাশমি, পরিচালক আদিত্য দত্তা এবং সঙ্গীত পরিচালক হিমেশ রেশমিয়া। শেষ 2005 সালে আশিক বানায়া আপনে সিনেমাতে এই তিনজনকে একসঙ্গে দেখা গেছিল। আজ এত বছর পর আবারও বলিউডে একসঙ্গে ফিরতে চলেছেন এই তিন জনপ্রিয় তারকা। এই সিনেমার জন্য দর্শকেরা এখন অধীর আগ্রহে অপেক্ষা করছে। বলিউডে আবারও পুরনো এক জুটি ফিরছে নতুন অবতারে। অ্যাকশন, রোম্যান্স আর মিউজিক তিনের মিশেলে তৈরি হতে চলেছে ইমরান হাশমির নতুন ছবি গান মাস্টার G9। ছবিতে ইমরান হাশমির সঙ্গে দেখা যাবে জেনেলিয়া ডিসুজা এবং আপার শক্তি খুরানাকে। আর সবচেয়ে বড় চমক, এই ছবির হাত ধরে বহু বছর পর আবার একসঙ্গে ফিরছেন ইমরান হাশমি, পরিচালক আদিত্য দত্তা এবং সুরকার হিমেশ রেশমিয়া। গান মাস্টার G9 নিয়ে দীর্ঘদিন ধরেই বলিউডে তৈরি হয়েছিল কৌতূহল। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটিয়ে নির্মাতারা ছবিটির মুক্তির তারিখ ঘোষণা করেছেন। ছবিটি 27শে নভেম্বর 2026-এ প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। ইমরান হাশমি নিজেও সোশ্যাল মিডিয়ায় ছবির মোশন পোস্টার শেয়ার করে মুক্তির তারিখ জানিয়েছেন। ছবিটিকে নির্মাতারা অ্যাকশন, রোম্যান্স এবং মিউজিকের মিশেলে তৈরি একটি নতুন ধরনের অ্যাকশন ড্রামা হিসেবে তুলে ধরছেন। অর্থাৎ শুধু অ্যাকশন নয়, গল্পের মধ্যে থাকছে আবেগ, সম্পর্ক এবং সঙ্গীতের গুরুত্বপূর্ণ ভূমিকা। তবে গান মাস্টার G9-এর সব থেকে বড় আকর্ষণ শুধু তার তারকা কাস্টিংই নয়, এই ছবির সঙ্গে জড়িয়ে রয়েছে একটি পুরনো বলিউড নস্টালজিয়া। প্রায় 2 দশক পর আবার একসঙ্গে কাজ করছেন ইমরান হাশমি, আদিত্য দত্তা এবং হিমেশ রেশমিয়া। 2005 সালে জনপ্রিয় ছবি আশিক বানায়া আপনের সঙ্গে এই তিনজনের নাম ওতপ্রোতভাবে জড়িয়েছিল। সেই ছবিতে ইমরান হাশমি ছিলেন অভিনেতা, আদিত্য দত্ত ছিলেন পরিচালক এবং হিমেশ রেশমিয়া ছিলেন সঙ্গীত পরিচালক। নতুন ছবিতে অবশ্য আগের সেই সময়ের পুনরাবৃত্তি করা হচ্ছে না, বরং নির্মাতারা আধুনিক অ্যাকশন, আবেগ এবং স্টাইলিশ ভিজুয়ালের মাধ্যমে নতুন প্রজন্মের দর্শকদের কাছে ছবিটিকে পৌঁছে দিতেই চাইছেন। পরিচালক জানিয়েছেন এই ছবিটি তার কেরিয়ারের অন্যতম চ্যালেঞ্জিং এবং উত্তেজনাপূর্ণ কাজ। প্রতিটি অ্যাকশন সিকোয়েন্স, আবেগ এবং ফ্রেমে আলাদা প্রভাব তৈরি করার চেষ্টা করা হয়েছে বলেও তিনি জানিয়েছেন। টলিপাড়ায় ফিরছে এক পুরনো বন্ধুত্বের গল্প। আবারও একসঙ্গে কাজ করতে দেখা যাবে পরিচালক প্রভাত রায় এবং সঙ্গীত শিল্পী ও সুরকার কবির সুমনকে। বহু বছর আগে পরিচালক প্রভাত রায়ের হাত ধরেই সিনেমা জগতে সঙ্গীত পরিচালনা করার সুযোগ পান সঙ্গীত পরিচালক কবির সুমন এবং তারপরেই একের পর এক বড় হিট দিয়েছেন এই গায়ক। তবে আজ এত বছর পর আবারও একসঙ্গে একটি স্বল্প দৈর্ঘ্যের সিনেমার কাজ নিয়ে ফিরছেন এই দুই তারকা। রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প বলাই অবলম্বনে তৈরি হচ্ছে এই স্বল্প দৈর্ঘ্যের ছবিটি এবং এই সিনেমার হাত ধরেই আবারও টলিউড দেখতে চলেছে প্রভাত রায় এবং কবির সুমন জুটিকে। টলিপাড়ায় ফিরছে এক পুরনো বন্ধুত্বের নতুন অধ্যায়। বহু বছর পর আবার একসঙ্গে কাজ করতে চলেছেন পরিচালক প্রভাত রায় এবং সঙ্গীত শিল্পী ও সুরকার কবির সুমন। প্রভাত রায়ের নতুন স্বল্প দৈর্ঘ্যের ছবি বলাইয়ের সঙ্গীত পরিচালনার দায়িত্ব নিয়েছেন কবির সুমন। আর এই খবর সামনে আসতেই টলিপাড়ায় তৈরি হয়েছে নস্টালজিয়া। কারণ বহু বছর আগে প্রভাত রায়ের সেদিন চৈত্র মাস ছবির হাত ধরেই সিনেমার সঙ্গীত পরিচালনার সুযোগ পেয়েছিলেন কবির সুমন। এবার সেই পুরনো বন্ধুত্বই নতুন ছবিতে ফিরে আসছে। দীর্ঘ বিরতির পর আবার ক্যামেরার পেছনে ফিরছেন পরিচালক প্রভাত রায়।
বয়স, অসুস্থতা এবং দীর্ঘ একাকিত্বের সময় পেরিয়ে আবার পরিচালকের আসনে বসেছেন তিনি। তার এই ফিরে আসার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তার মানস কন্যা একতা ভট্টাচার্যের। আর সেই প্রত্যাবর্তনের ছবির নাম বলাই। রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে তৈরি হচ্ছে এই স্বল্প দৈর্ঘ্যের ছবি। তবে ছবির গল্পের পাশাপাশি এখন আলোচনার কেন্দ্রে উঠে এসেছে এর সঙ্গীত, কারণ বলাইয়ের সঙ্গীত পরিচালনা করছেন কবির সুমন। বহু বছর পর প্রভাত রায় এবং কবির সুমন আবার একসঙ্গে একটি সিনেমার কাজে যুক্ত হলেন। প্রভাত রায়ের কথায় বহু বছর আগে সেদিন চৈত্র মাসে কবির সুমনের সুর তাকে মুগ্ধ করেছিল। তাই নতুন ছবির জন্য সুরকার খোঁজার সময় একটাকে কবির সুমনের নাম বলেছিলেন তিনি। একতার উদ্যোগে যোগাযোগ তৈরি হয়, আর তারপরই তৈরি হয় বহু বছর পর আবার একসঙ্গে কাজ করার সুযোগ। প্রভাত রায় বিশ্বাস বলাইয়ের জন্য কবির সুমনের সঙ্গীতই সব থেকে উপযুক্ত হবে। প্রখ্যাত সঙ্গীত শিল্পী আশা ভোসলে আর আমাদের মধ্যে নেই, তবে তার গান, তার কণ্ঠ, তার সুর এখনো রয়ে গেছে প্রতিটি ভারতীয়ের মনেই। চলতি বছরের 12ই এপ্রিল তিনি আমাদের সকলকে ছেড়ে চলে যান। তারপরও তার গানের এক অংশ কমেনি আমাদের মনের মধ্যে। বলিউডকে তিনি উপহার দিয়ে গেছেন একের পর এক হিট গান। তাই এবার সেই সব গান নিয়েই তার স্মৃতির উদ্দেশ্যে এআর রহমান একটি বিশেষ মিউজিক ভিডিও লঞ্চ করতে চলেছেন। আশা ফরএভার নামের এই বিশেষ মিউজিক ভিডিওতে তার সঙ্গে শাহরুখ খানও অংশগ্রহণ করছেন। এই মিউজিক ভিডিও নিয়ে সকল সঙ্গীতপ্রেমী দর্শক এখন দারুণ উৎসাহী হয়ে রয়েছেন কবে তারা এই মিউজিক ভিডিও দেখতে চলেছেন। ভারতীয় সঙ্গীতের কিংবদন্তি কণ্ঠ আশা ভোসলে আজ আর আমাদের মধ্যে নেই, কিন্তু তার গান, তার কণ্ঠ এবং তার সৃষ্টির জাদু এখনো বেঁচে রয়েছে কোটি কোটি মানুষের মনে। এবার সেই কিংবদন্তি শিল্পীর স্মৃতিকে আরও একবার নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে বিশেষ উদ্যোগ নিয়েছেন সঙ্গীত পরিচালক এআর রহমান। আশা ফরএভার নামে একটি বিশেষ মিউজিক ভিডিও তৈরি করছেন এআর রহমান। আর এই শ্রদ্ধার্ঘ্যে এবার যুক্ত হচ্ছেন বলিউডের বাদশা শাহরুখ খান। আশা ভোসলের কণ্ঠ ভারতীয় সঙ্গীতের ইতিহাসে এক অনন্য অধ্যায়। দীর্ঘ কয়েক দশকের সঙ্গীত জীবনে অসংখ্য গান উপহার দিয়েছেন তিনি। প্রেম, বিরহ, আনন্দ কিংবা জীবনের নানা আবেগ, প্রতিটি অনুভূতিকে নিজের কণ্ঠে আলাদা মাত্রা দিয়েছেন এই কিংবদন্তি গায়িকা। চলতি বছরের 12ই এপ্রিল প্রয়াত হয়েছেন আশা ভোসলে। তবে তার চলে যাওয়া তার কণ্ঠকে থামাতে পারেনি। আজও তার গান নতুন প্রজন্মের শিল্পীদের অনুপ্রেরণা দেয়। আর সেই কারণেই তার স্মৃতিকে কেন্দ্র করে বিশেষ একটি মিউজিক ভিডিও তৈরির উদ্যোগ নিয়েছেন এআর রহমান। আশা ভোসলের সঙ্গে শাহরুখ খানের সম্পর্ক ছিল অত্যন্ত আন্তরিক। শুধু বলিউডের একজন কিংবদন্তি গায়িকা হিসেবেই নয়, ব্যক্তিগত শ্রদ্ধা এবং ভালোবাসার জায়গা থেকেও শাহরুখের কাছে বিশেষ ছিলেন আশা ভোসলে। আশার প্রয়াণের পর আবেগঘন বার্তায় তাকে স্মরণ করেছিলেন শাহরুখ খান। আশার কণ্ঠ যে ভারতীয় সিনেমার অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ হয়ে থাকবে, সেই কথাও জানিয়েছিলেন অভিনেতা। একই সঙ্গে আশা ভোসলের কাছ থেকে পাওয়া ভালোবাসা এবং আশীর্বাদের কথাও স্মরণ করেছিলেন তিনি। তাই আশা ফরএভারে শাহরুখের যোগদান নিছক একটি তারকা উপস্থিতি নয়, এটি হয়ে উঠতে পারে এক কিংবদন্তি শিল্পীর প্রতি এক প্রজন্মের শিল্পীর শ্রদ্ধা ও ভালোবাসার প্রকাশ। আর এই কারণেই মিউজিক ভিডিওটি ঘিরে ইতিমধ্যেই তৈরি হয়েছে আলাদা আগ্রহ। বলিউডে দেশাত্মবোধক সিনেমা নতুন কিছু নয়। বরাবরই দেশপ্রেম এবং দেশের জন্য বিভিন্ন রকম সেন্টিমেন্ট নিয়ে আমরা অনেক সিনেমায় উপহার পেয়েছি। তবে সম্প্রতি কথা হচ্ছে এই সিনেমাগুলির ভিলেন নিয়ে। বলা হয় বরাবরই দেখা যায় যে একটি সিনেমাতে একজন মানুষ ভিলেন হিসেবে থাকে এবং তার সঙ্গে লড়াই করেই যুদ্ধে জয়লাভ করেন নায়ক। তবে বর্তমানে যেন এই ভিলেনের সংজ্ঞা খানিক পাল্টে যাচ্ছে। দেখা যাচ্ছে এই ধরনের সিনেমাগুলিতে কোনো একজন ব্যক্তি নয়, বরং ধর্মীয় কিছু বিষয়কেই ভিলেন হিসেবে দাগিয়ে দেওয়া হচ্ছে। বিভিন্ন সিনেমা যেমন সিংহাম আগেইন, ধুরন্ধর, পদ্মাবত, ছাওয়া, এই বিভিন্ন সিনেমাগুলিতে কোনো একজন ব্যক্তির বদলে একটি বিশেষ অবস্থা বা ঘটনাকেই ভিলেন হিসেবে চিহ্নিত করা হচ্ছে। এই পরিবর্তন বলিউডে
কতটা উল্লেখযোগ্য এখন সেটাই দেখার। বলিউডে দেশাত্মবোধের সিনেমা নতুন কিছু নয়। কখনো সীমান্তের ওপারের শত্রু, কখনো ব্রিটিশ শাসন, কখনো দুর্নীতিগ্রস্ত রাজনীতি। বছরের পর বছর সিনেমায় নায়ককে লড়তে দেখা গেছে কোনো না কোনো শত্রুর বিরুদ্ধে। কিন্তু সময়ের সঙ্গে সেই শত্রুর চেহারা কি বদলে যাচ্ছে? সাম্প্রতিক কিছু সিনেমা নিয়ে এমনই প্রশ্ন তুলেছে একটি বিশ্লেষণ। সেখানে দাবি করা হয়েছে, একসময় যেখানে দেশাত্মবোধের সিনেমা সাধারণ মানুষের মধ্যে ঐক্যের বার্তা দিত, সেখানে সাম্প্রতিক কিছু ছবিতে ধর্মীয় পরিচয়কে ভিলেন বা হুমকির সঙ্গে যুক্ত করার প্রবণতা দেখা যাচ্ছে। আর এই পরিবর্তন নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক। সিংঘম আগেন, ধুরন্ধর থেকে শুরু করে পদ্মাবত, ছাওয়া, বলিউডের বেশ কিছু সিনেমার উদাহরণ সামনে এসেছে এই আলোচনায়। 2011 সালের সিংঘম দিয়ে শুরু হয়েছিল রোহিত শেট্টির জনপ্রিয় কপ ইউনিভার্সের যাত্রা। সেখানে অজয় দেবগনের বাজিরাও সিংঘমের প্রধান প্রতিপক্ষ ছিল দুর্নীতিগ্রস্ত রাজনীতিক জয়কান্ত শিকরে। অর্থাৎ শত্রু ছিল দেশের অভ্যন্তরের দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহার। কিন্তু সূর্যবংশীতে গল্পের পরিধি বদলে যায়। অক্ষয় কুমারের বীর সূর্যবংশীকে 1993 সালের মুম্বাই বিস্ফোরণের ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়তে দেখা যায়। বিশ্লেষণটি দাবি করছে, এই ছবিতে কিছু চরিত্রের ধর্মীয় পরিচয়কে সন্ত্রাসের সঙ্গে যুক্ত করে দেখানোর প্রবণতা তৈরি হয়েছিল। এরপর সেই চরিত্রগুলির কিছু অংশ সিংঘম আগেনেও ফিরে আসে। শুধু আধুনিক সময়ের গল্প নয়, ঐতিহাসিক এবং পৌরাণিক সিনেমাতেও এই পরিবর্তন নিয়ে প্রশ্ন উঠেছে। পদ্মাবতে আলাউদ্দিন খিলজির চরিত্রে রণবীর সিং, পানিপতে আহমেদ শাহ আবদালির চরিত্রে সঞ্জয় দত্ত, কানহাজিতে উদয়বানের চরিত্রে এবং সম্রাট পৃথ্বীরাজের মুহাম্মদ ঘোরির মতো চরিত্রদের প্রতিপক্ষ হিসেবে দেখানো হয়েছে। ছাওয়াতেও ছত্রপতি সম্ভাজি মহারাজের জীবনের গল্পের সঙ্গে অরঙ্গজেবের সংঘাত উঠে এসেছে। এই ছবিগুলির অনেকগুলি ঐতিহাসিক ঘটনার ওপর ভিত্তি করে তৈরি। তবে সমালোচনার জায়গাটি অন্যত্র। প্রশ্ন উঠছে, ইতিহাসের কোন অংশকে সিনেমার জন্য বেছে নেওয়া হচ্ছে এবং সেই চরিত্রগুলিকে কিভাবে উপস্থাপন করা হচ্ছে। বিশ্লেষণে বলা হয়েছে, বারবার একই ধর্মীয় সম্প্রদায়ের চরিত্রকে হিংসা বা খলনায়কত্বের সঙ্গে যুক্ত করে দেখানো হলে তা দর্শকদের মধ্যে একটি নির্দিষ্ট ধারণা তৈরি করতে পারে। তবে শেষে একটাই কথা বলার, সিনেমার পর্দায় শত্রুর পরিচয় যতই বদলাক, দর্শকদের কাছে গল্পই সবচেয়ে বড় শক্তি হয়ে থাকতে পারে। বলিউড সুপারস্টার ইমরান হাশমির জীবনে কি আবারও ফিরছে সেই পুরোনো ম্যাজিক? পরিসংখ্যান কিন্তু তেমনই বলছে। মুক্তির মাত্র 3 দিনেই 100 কোটি ছাড়িয়ে গিয়ে 110 কোটি টাকা আয় করে ফেলেছে বিশ্বব্যাপী আওয়ারাপান 2। মনে করা হচ্ছে যে 2007 সালের কাল্ট ক্লাসিক আওয়ারাপানের সাফল্যের জন্য এই ছবির ডিমান্ড এখনো এতটা তুঙ্গে। কেন ইমরান হাশমির জীবনে আওয়ারাপান এবং আওয়ারাপান 2 এত গুরুত্বপূর্ণ একটি ছবি? চলুন সেই গল্পে জেনে নেওয়া যাক। 14 আগস্ট স্বাধীনতা দিবসের উইকেন্ডে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়ে গেছে আওয়ারাপান 2। ইমরান হাশমির সঙ্গে এই ছবিতে দেখা যাচ্ছে দিশা পাটানিকে। পরিচালনায় রয়েছেন নিতিন কাক্কর। মুক্তির আগেই ছবিটিকে ঘিরে তৈরি হয়েছিল যথেষ্ট প্রত্যাশা। কারণ 2007 সালের আওয়ারাপান বক্স অফিসে বড় সাফল্য না পেলেও সময়ের সঙ্গে সঙ্গে ছবিটি ইমরান হাশমির কেরিয়ারের অন্যতম কাল্ট সিনেমা হিসেবে পরিচিতি পেয়েছে। বিশেষ করে ছবির গান এবং ইমরানের চরিত্র দর্শকদের মনে আলাদা জায়গা করেছিল। আর সেই পুরনো আবেগকেই এবার কাজে লাগিয়েছে সিকুয়েল। বক্স অফিসের প্রথম দিনের হিসেবেই ছবির সাফল্যের ইঙ্গিত পাওয়া গিয়েছিল। প্রথম দিনে ভারতে প্রায় 23.4 কোটি টাকা নেট সংগ্রহ করে আওয়ারাপান 2। দ্বিতীয় দিনে স্বাধীনতা দিবসের ছুটির সুবিধা নিয়ে ব্যবসা আরও বেড়ে যায়। দ্বিতীয় দিনে ছবির ভারতীয় নেট কালেকশন ছিল প্রায় 34.09 কোটি টাকা। এরপর তৃতীয় দিনেও দর্শকদের আগ্রহ বজায় থাকে। রবিবার ছবিটি প্রায় 26.82 কোটি টাকা নেট সংগ্রহ করে। ফলে মাত্র 3 দিনে ভারতে নেট কালেকশন দাঁড়ায় প্রায় 84.31 কোটি টাকা। শুধু দেশীয় বক্স অফিসেই নয়, বিদেশের বাজারেও ছবিটি ভালো সাফল্য পেয়েছে বলেই জানা যাচ্ছে। হলিউডের ইতিহাসে আবারও তৈরি হয়েছে রেকর্ড। মাত্র 3 সপ্তাহের মধ্যেই বক্স অফিসে 2 মিলিয়ন ক্লাবের মধ্যে ঢুকে পড়ল
স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে। এই তালিকাতে খুব কম হলিউডের সিনেমাই রয়েছে। এখন পর্যন্ত মোট 8টি সিনেমা এই তালিকায় রয়েছে, যাদের মধ্যে অন্যতম হচ্ছে অ্যাভাটার, টাইটানিক অথবা অ্যাভেঞ্জার্স এন্ড গেমের মতো সিনেমা। চলুন আমরা দেখে নিই 2 বিলিয়নের ক্লাবে কোন কোন 8টি সিনেমা রয়েছে এবং সেই সিনেমাগুলির অভিজ্ঞতা। বিশ্বজুড়ে সিনেমা প্রেমীদের মধ্যে স্পাইডারম্যানকে ঘিরে উন্মাদনা যে এখনো তুঙ্গে, তারই প্রমাণ দিয়েছে স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে। 2026 সালের 31শে জুলাই বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার পর মাত্র 3 সপ্তাহের মধ্যেই সিনেমাটি $2.02 বিলিয়ন ব্যবসা করেছে। তবে স্পাইডারম্যানের আগে যে 7টি সিনেমা এই ক্লাবে জায়গা করে নিয়েছিল, তাদের প্রত্যেকেরই রয়েছে আলাদা আলাদা ইতিহাস। তালিকায় 7ম স্থানে রয়েছে 2018 সালের অ্যাভেঞ্জার্স ইনফিনিটি ওয়ার। মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের এই সিনেমা বিশ্বজুড়ে প্রায় $2.05 বিলিয়ন আয় করেছিল। 6 নম্বরে রয়েছে স্টার ওয়ার্স দ্য ফোর্স অ্যাওয়েকেন্স। 2015 সালে মুক্তি পাওয়া এই সিনেমার বিশ্বব্যাপী আয় প্রায় $2.07 বিলিয়ন। তালিকার 5 নম্বরে রয়েছে জেমস ক্যামেরনের কালজয়ী টাইটানিক। 1997 সালে মুক্তি পাওয়া লিওনার্দো ডিক্যাপ্রিও এবং কেট উইন্সলেট অভিনীত এই সিনেমা এখনও দর্শকদের কাছে অন্যতম প্রেমের ছবি হিসেবেই পরিচিত। সিনেমাটির বর্তমান বিশ্বব্যাপী আয় প্রায় $2.26 বিলিয়ন। 4 নম্বরে রয়েছে চীনের অ্যানিমেশন সিনেমা নেজা 2। 2025 সালে মুক্তি পাওয়া এই সিনেমা প্রায় $2.27 বিলিয়ন আয় করেছে। তালিকার 3য় স্থানে রয়েছে জেমস ক্যামেরনের অ্যাভাটার দ্য ওয়ে অফ ওয়াটার। 2022 সালে মুক্তি পাওয়া এই সিনেমাটি বিশ্বব্যাপী প্রায় $2.33 বিলিয়ন আয় করেছে। 2 নম্বরে রয়েছে মার্ভেলের সবচেয়ে বড় সিনেম্যাটিক ইভেন্টগুলির মধ্যে অন্যতম অ্যাভেঞ্জার্স এন্ড গেম। 2019 সালে মুক্তির পর সিনেমাটি বিশ্বব্যাপী $2.80 বিলিয়ন আয় করেছিল। আর এই তালিকায় একেবারে শীর্ষে রয়েছে জেমস ক্যামেরনের অ্যাভাটার। 2009 সালে মুক্তি পাওয়া সিনেমাটি এখনও প্রায় $2.92 বিলিয়ন বিশ্বব্যাপী আয় নিয়ে সর্বকালের সর্বোচ্চ আয়কারী সিনেমা হিসেবেই অবস্থান করছে। ব্র্যাড পিটের সঙ্গে বিচ্ছেদের পর অ্যাঞ্জেলিনা জোলির ব্যক্তিগত জীবন নিয়ে দীর্ঘদিন ধরেই তৈরি হয়েছে নানা আলোচনা। এবার সেই আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে তার পরিচালিত নতুন সিনেমা উইদাউট ব্লাড। সিনেমাটির মূল বিষয় ট্রমার পর নিজেকে সামলে ওঠা, উত্তর খোঁজা এবং জীবনে নতুন করে শক্তি ফিরে পাওয়া। অ্যাঞ্জেলিনা এবং ব্র্যাড পিট 2016 সালে আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন। দীর্ঘ সম্পর্ক এবং 2 বছরের বিবাহিত জীবনের পর তাদের বিচ্ছেদ ঘিরে শুরু হয়েছিল দীর্ঘ আইনি ও পারিবারিক টানাপোড়েন। পাশাপাশি তাদের 6 সন্তানকে ঘিরে পারিবারিক বিষয়েও দীর্ঘদিন সংবাদ মাধ্যমের নজরে ছিল। তবে উইদাউট ব্লাড নিয়ে অ্যাঞ্জেলিনা সরাসরি বলেননি যে সিনেমাটি তার নিজের বিবাহ বিচ্ছেদ বা ব্র্যাড পিটকে নিয়ে তৈরি। কার্তিক আরিয়ানের কেরিয়ারে এবার শুরু হচ্ছে নতুন অধ্যায়। এতদিন অভিনেতা হিসেবে দর্শকদের বিনোদন দিয়েছেন তিনি। এবার সেই পরিচয়ের পাশাপাশি প্রযোজকের ভূমিকাতেও দেখা যাবে তাকে। আর এই নতুন যাত্রার প্রথম বড় পদক্ষেপ হিসেবেই সামনে এসেছে কবির খানের স্পোর্টস ড্রামা। Well, that's it for today. আবারও নিয়ে আসবো নতুন নতুন খবর, আপডেটস আর অনেক মজার মজার গল্প। দেখতে থাকুন, সঙ্গে থাকুন ইটস শো টাইমে উইথ মি অভিপ্সা, অনলি অন রঙিন ড্রিম।